প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজও মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সরকারের যে চ্যালেঞ্জ, নবগঠিত সরকার গঠিত হবার পরে যে যুদ্ধ পরিস্থিতি সব কিছু মিলিয়ে আজকের আমরা আলোচনায় এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জাতীয়বাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল এমপি রয়েছেন আমাদের সাথে। মিস্টার শহীদুল ইসলাম বাবুল, আপনাকে স্বাগত জানাই। আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটের মাধ্যমে জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পক্ষ থেকে। আমাদের সাথে অতিথি হিসেবে আরেকজন রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক জায়জনের ব্যবস্থা সম্পাদক, সিনিয়র সাংবাদিক সজীব ওনাসিস রয়েছেন আমাদের সাথে। সজীব ওনাসিস, আপনাকে স্বাগত জানাই আমাদের সাথে প্রথমবারের মতো ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমাদের সাথে অতিথি হিসেবে আসবার জন্য। আমি মিস্টার বাবুল আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনারা সরকারে আছেন এবং একটা চরম প্রতিকূলতার মধ্যে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যখন একটা দারুণভাবে বাংলাদেশ অভিঘাতের মুখোমুখি, যখন আওয়ামী সরকারের ধ্বংসস্তূপের মতো একটা অবস্থা বাংলাদেশে রেখে গিয়েছে, ঠিক সরকার গঠনের 10 দিনের মাথায় আবার মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু নতুন ধরনের একটা বাংলাদেশের অর্থনৈতিক সংখ্যাকে উস্কে দিয়েছে। সে অবস্থা বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যকে স্থিতিশীল রাখা, জ্বালানিকে সরবরাহকে স্থিতিশীল রাখা। আবার অন্যদিকে সবচেয়ে বড় যে বিষয়টি, মানুষ আপনাদেরকে, বিএনপিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা ম্যান্ডেট দিবার আগেই কিন্তু তাদের পাহাড় পরিমাণ প্রত্যাশা, সেই জনপ্রত্যাশা, অন্যদিকে আওয়ামী লীগের ধ্বংসস্তূপ, আবার যদি আমরা বিবেচনা করি যে বিশ্ব যে পরিস্থিতি, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি, সব কিছু মিলিয়ে আপনি বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে অবস্থাকে নতুন সংসদ সদস্য হিসাবে সংসদেও কথা বলছেন, আজকে এখানে দর্শকদের জন্য কি বলতে চান? থ্যাংক ইউ আপনাকে, সজীব ওনাসিস ভাই, আমাদের দীর্ঘদিনের প্রিয় মানুষ। তার লেখাও পড়তাম আমরা দিন এক সময় আমাদের ছাত্র বয়সে, চমৎকার লিখতেন। আর আপনি তো বাংলাদেশ ডিবেটিংয়ের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আমরা বিশ্ববিদ্যালয় জীবন থেকে দেখেছি। চমৎকার সংগঠক, চমৎকার বক্তা, চমৎকার সঞ্চালক, সব মিলিয়ে একজন অসাধারণ মানুষ। আপনাদের দুইজনকে কাছে পেয়ে আমার ভালো লাগছে। আর আপনি আমার নির্বাচনের কথা বললেন। হ্যাঁ, আমি প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য। প্রতিদিনই সংসদে যাই, অভিজ্ঞতা অর্জন করছি, শিখছি, দেখছি। আর আমার এলাকার মানুষ, একটা বিরাট চ্যালেঞ্জিং এলাকা আমার মূল জন্মস্থান না, তার পাশে আমাকে দেওয়া হয়েছিল, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছিলেন। তিনি অত্যন্ত দূরদর্শী কাজ করেছিলেন, আমি এখন বুঝি, তখন বুঝিনি, মন খারাপ করেছি। বাট সেই এলাকার মানুষ আমাকে বিপুলভাবে ভালোবেসে আপন করে নিয়েছে। আমিও তাদের ভাগ্য, স্বপ্ন, সম্ভাবনা সব কিছুর সাথে নিজেকে সঁপে দিয়েছি এবং বাকি জীবন তাদের সাথেই থাকতে চাই। আমাকে তারা 53,000 ভোটের ব্যবধানে বিজয়ী করেছে। আমি মনে করি এটা আমার জীবনের একটা চরম প্রাপ্তি। তো যাই হোক, আপনার বক্তব্যে আসি। আপনার মনে আছে কিনা জানি না, 92 বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হয় তখন পাকিস্তান তো কাপ পেল ফাইনালি, কিন্তু তাদের কাপ পাবার সম্ভাবনা সুদূর পরাহত হয়ে গেছিল। কোয়ার্টার ফাইনাল খেলা, সমীকরণটা এমন যে ওয়েস্ট ইন্ডিজকে জিততে হবে ইংল্যান্ডের সাথে, এবং এই পরিমাণ কি বলে রানের ব্যবধান হতে হবে। আবার এদিকে অস্ট্রেলিয়া এবং ভারতের ম্যাচটা কি হতে হবে, নানান ধরনের সমীকরণে তারা কোয়ার্টার ফাইনালে, তাদের ভাগ্য সম্পূর্ণ, তারা গ্যালারিতে বসে ভাগ্যের দিকে তাকানো ছাড়া তাদের কোনো পথ ছিল না। তখন প্রথম আলো না কোন পত্রিকায় যেন একটা শিরোনাম লিখলো যে সমস্যার বাধা আগলানো পথ, তবুও আশায় বাধা বুক, কাপ ইমরানের সাথে আসলেও আসতে পারে সাগর পাড়ি দিয়ে। এবং ফাইনালি সেই কাপ এসেছিল আর কি। অভাবনীয় একটা ব্যাপার। তো আপনি যেটা বলেছেন যে আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা যখনই সরকারে এসেছি তখনই এই ধরনের একটা বিরাট আন্তর্জাতিক সংকট আমাদের সামনে এসে, বিশেষ করে মিডল ইস্টে বা গালফে অঞ্চলে। দেখেন, যখন বিএনপি প্রথমবার ক্ষমতায় আসলে 91 সালে, তখন ইরাক কুয়েত দখল করে বসলো এবং সেই যুদ্ধ শুরু হয়ে গেল। সেই প্রভাব বিএনপির উপর পড়েছে। আবার 2001 সালে 9/11 যে টুইন টাওয়ারের যে ধ্বংসলীলা এবং মানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, হ্যাঁ, ওয়ার এগেনস্ট টেরোরিজম, সেটা শুরু হয়ে গেলো। তার শিকার হলাম আমরা। আর এইবারও ক্ষমতায় আসার কয়দিনের মধ্যে এটা শুরু হলো। এটা নিয়তি আর কি। যাই হোক, এটা কাকতালীয় বা নিয়তি যাই বলেন, এটা হতে পারে। তবে একটা কথা হলো কি, যে সরকার সংকট আছে, সমস্যা আছে, এটা সত্য, এবং মানুষের বিপুল প্রত্যাশা। কারণ একটা জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতো। 14 সালেই নির্বাচনে ঠিকঠাক মতো হলে বিএনপি ক্ষমতায় আসতো, তাকে আসতে দেওয়া হয়নি। এর জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে, এবং অনেক মানুষের আত্মদান, রক্তদান, এর মধ্য দিয়ে একটা নির্বাচন হলো। সেই নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সরকার গঠন করেছে। এখন স্বাভাবিক বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা বিপুল। এখন আমার
মানে সাধ্য এবং সামর্থ্য সেটা একটা ব্যাপার। ধরেন ইকোনমির তো আপনি যেটা বললেন যে একটা বিধ্বস্ত বাস্তবতার মধ্যে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। লুণ্ঠন, লুটপাট এবং সর্বগ্রাসী অন্যায়, অনিয়ম, অনাচার, বিশৃঙ্খলা, প্রতিষ্ঠানকে ধ্বংস করা, এর মধ্য দিয়ে অর্থনৈতিক লুটপাট, এর মধ্য দিয়ে আমরা ক্ষমতা নিয়েছি। তো আমাদের টার্গেটটা কি? এর মধ্য থেকেই যতটুকু সম্ভব মানুষের আকাঙ্ক্ষা পূরণের প্রচেষ্টা বা চেষ্টা করা সর্বাত্মকভাবে। একটা কথা হলো কি, যে সরকার যদি আন্তরিক থাকে এবং মানুষ তো দেখবে এবং তারা নিশ্চয়ই বুঝবে যে আসলে সীমাবদ্ধতাটা কোথায়। এই যে সংকট, এই সংকটটা আমরা সৃষ্টি করিনি, এটা একটা বৈশ্বিক সংকট। এই সংকট দুনিয়ার সব দেশকে স্পর্শ করছে। আমাদের চাইতে সঙ্গীন অবস্থা অনেক দেশ আছে, আমাদের পাশে আশেপাশের দেশ। এই যে তেলের দাম আমাদের চাইতে অনেক অনেক বেশি, মানে আমাদের প্রতিবেশী দেশ ভারতে, নেপালে, শ্রীলঙ্কাতে একটা পাম্প টাম্পগুলো বন্ধ, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। অনেক দেশে এরকম হয়েছে। তো আমাদের দেশে যে সংকট একেবারে কিছুই হয় নাই সেটা আমরা অস্বীকার করছি না। তো সংকট হবে এবং আমরা লাইনও দেখছি, এটা তো অস্বীকার করে ওই কাকের ডিম লুকানোর মতো বললে হবে না। কিন্তু বাস্তবতা হলো যেটা, যে এখন পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান এবং তথ্য, এবং আমরা তো সংসদে আজকে উনি বিবৃতি দিয়েছেন জ্বালানি মন্ত্রী, এর বাইরেও আমরা নিজেরা কথা বলেছি, নিজেদের সংসদরা এগুলো নিয়ে আমরাও তাদেরকে প্রশ্ন করেছি এই বাস্তবতাগুলো নিয়ে। তো ওনারা যেটা বলেছেন এবং যে তথ্য দিয়েছেন, মিথ্যা তথ্য তো আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই। আসলে কি কারণে দেবেন? তো আমাদের যে জ্বালানির বাস্তবতা, হ্যাঁ আমাদের 3 মাসের জ্বালানির স্টক নাই, এটা সত্য। কিন্তু আগামী 1 মাস যে স্টক, সেই স্টক আমাদের আছে। এবং আপনার আগামী মাসের মধ্যে যে তথ্য দেওয়া হয়েছে, এপ্রিলের ফার্স্ট উইক এবং লাস্ট মিলিয়ে 1,10,000 টন আপনার জ্বালানি আমাদের দেশে চলে আসবে, অকটেন, ডিজেল এবং পেট্রোল মিলিয়ে। তো তার মানে কি, প্রতি মাসে আমার কনজাম্পশন আছে 33 থেকে 35,000 মেট্রিক টন, আমরা যতটুকু তথ্য নিয়েছি। এখন একটু সেই কনজাম্পশনটা বেড়ে গেছে এই কারণে। ধরেন প্রবলেমটা কোথায় হয়েছে দেখেন, ধরেন ব্যাংকিং যেটা, এখন ব্যাংকে যারা টাকা রাখে তারা যদি আতঙ্কিত হয়ে, উদ্বিগ্ন হয়ে একদিনে সমস্ত টাকা ব্যাংক থেকে তুলে ফেলে, তো ব্যাংকটা কলাপস করবে না? স্বাভাবিক ব্যাপার, ব্যাংক চলবে? এটা তো কোনো সিস্টেম হতে পারে না। আমরা যতটা না মানে বাস্তবতা, তার সাথে বেশি প্যানিক হয়ে যায় বা আমাদের প্যানিক তৈরি করা হয়, বা এর মধ্যে কোনো ধান্দাবাজ, মুনাফাখোর, সুবিধাখোররাও তো থাকে। ধরেন প্রবলেম যেটা হলো, আমরা একটা পরিসংখ্যানে দেখলাম, এগুলো করা হয়েছে, মানে আমরা খোঁজ নিয়ে জেনেছি বা সরকারের পক্ষ থেকে। যেমন ধরেন সোনার বাংলা পেট্রোল পাম্প, ধরেন 25 সালের মার্চ মাসে এই সময়ে আপনার কনজাম্পশন ছিল তাদের 19,800 লিটার কনজাম্পশন। সরকারও তাই দিয়েছে তাদেরকে সাপ্লাই। এই মাসে 25 তারিখ পর্যন্ত যেই তথ্য, তাতে তাদের 29,000 লিটার তারা সরকার থেকে পেয়েছে, সাপ্লাই পেয়েছে, এবং সেটা গ্রাহকদের দিয়েছে। তার মানে কি, 25 দিনে দেড় গুণ কনজাম্পশন হয়েছে। 1.5 গুণ কনজাম্পশন তো হবার কথা না। 1,000 টন, 500 টন, 150, 2,000 টন এদিক ওদিক হইতে পারে, কিন্তু 1.5 গুণ কেন হলো? নিশ্চয়ই ভোক্তারা বা গ্রাহকরা বেশি করে নিচ্ছেন, বা এর ভিতরে কেউ কেউ নিয়ে জমাচ্ছেন, বা কেউ কেউ এটা মজুতদারি করছেন। কালকেও খবরে দেখলাম, পরশুদিন খবরে দেখলাম যে ময়মনসিংহ থেকে 7,000 টন মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এরকম আরও 1 লক্ষ কত হাজার টন যেন আপনার এই জ্বালানি এগুলা মজুতদার থেকে উদ্ধার করা হয়েছে, এবং 1,000 কয়টা অপারেশন করা হয়েছে অলরেডি। তার মানে আমাদের দেশের মানুষ তো সুবিধাবাদ, ধান্দাখোর। সংকটের সময়, যুদ্ধের সময় এরা মজুতদারি করতেছে। তেলের দাম বাড়েনি, পৃথিবীর সব জায়গায় তেলের দাম বাড়ছে, আমরা তেলের দাম বাড়াইনি। একটা কারণ যে একটা গণতান্ত্রিক সরকার যেহেতু, আমাদের কিছু দায়বদ্ধতা আছে মানুষের কাছে, দায়বদ্ধ, মানুষকে কষ্ট না দেওয়া। না, তেলের দাম বাড়ানোর কিন্তু অসংখ্য যুক্তি আছে, সারা দুনিয়াই বাড়ছে সঙ্গত কারণেই। খরচ বাড়ছে, আন্তর্জাতিক বাজারে কেনার দাম বাড়ছে, এবং আপনার পরিবহনের খরচ বেড়েছে। তো তেলের দাম কেন বাড়বে না? আমরা বাড়াইনি এই কারণে যে আসলে মানুষের প্রতি একটা দায়বদ্ধ, মানুষের কষ্টটা তো আসলে মানুষের কাছে যায়। তারপর প্রতিদিন 167 কোটি টাকা, তারও বেশি এখন সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। তারপরও আমরা তেলের দামটা বাড়াইনি। হ্যাঁ, কোথাও কোথাও সংকট হচ্ছে, এখানে মালিক যারা ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদের মধ্যে কিছু দুষ্টামি আছে, বা মুনাফাখোর, সুদখোর, সবাই তো ধরেই নিয়েছে তেলের দাম বাড়বে। অতএব পাম্প মালিকরা, মানে পেট্রোল পাম্পের যারা মালিক, ওনার, তারা তেল মজুত করছে, ধরে রাখছে, বা যাদের দরকার
আপনার 100 টন 50 টন তারা 100 টন কিনে মজুত করছে, কারণ লাভের আশায়, মুনাফার আশায়। এটা তো হয়ই, সব জায়গায় হয়। কেউ কেউ আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তেলের দাম বাড়াই দিলে তাহলে হয়তো সংকটটা কিছুটা কেটে যাবে। তো আমরা আশা করি যে তেলের যে আমরা যে তথ্য আছে সরকারের কাছে, উই আর নট অরিড, তেল যতটুকু আমাদের প্রয়োজন মজুদ আছে, এবং আমাদের তো হরমুজ প্রণালী, এখানে আমাদের দেশের জন্য কোনো সমস্যা নাই, সেই কথা কন্ট্যাক্ট হয়েছে। বা বিকল্প সোর্স থেকে আমরা জ্বালানি কীভাবে রাশিয়া থেকে কিনবো সেই প্রক্রিয়াও চলমান আছে, এবং আমাদের মোটামুটি 1,10,000 টন পাইপলাইন আছে, আমরা 30 থেকে 35 দিনের মধ্যে সেটা চলে আসবে। সুতরাং তেলের যে চাহিদা সংকট নেই, আর সংকটটা কোথায় হলো, ধরেন আমাদের পেট্রোলের কনজামশন 6.12%, ডিজেলের অকটেনের যেইটা আমরা দামি গাড়ি টাড়ি এগুলো চালাই, এটা 6.12%, আর পেট্রোল যেটা সেটারও 6 এরকম, তার মানে 12.5% হলো 100%-এর মধ্যে আপনার অকটেন এবং পেট্রোলের চাহিদা। আর লাইন কিন্তু সব অকটেন আর পেট্রোলের জন্যই, বেসিক যেটা জ্বালানি এবং ইন্ডাস্ট্রিয়াল খাতে যেটা লাগে ডিজেল, সেটা কিন্তু 88% মানে নিট, সেই জায়গাটা কিন্তু কোনো সংকটের কথা কেউ বলছে না, বাস্তবতা সংকটও সেখানে নাই এবং পর্যাপ্ত মজুদ আছে। আর আমরা প্রতি লিটারে ধরেন কত 35 টাকা ডিজেলে কিন্তু আপনাকে আমরা 35 টাকা মানে ভর্তুকি দেওয়া লাগতেছে, কারণ যেটা সাধারণ মানুষ সেচ কাজ, ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হয় সেইখানে, এবং অকটেনও ভর্তুকি দেওয়া লাগছে। এটা একটা মানে অবিস্মরণীয় ব্যাপার যে আমাদের মতো দরিদ্র দেশ, আমাদের অর্থনীতির উপর, ইকোনমির উপর চাপ থাকছে, অন্যদিকে আমরা সাশ্রয় করে। আর সবচেয়ে বড় কথা হলো কি, যে নিয়ম যদি হয়, মানুষকে যদি বোঝানো যায়, লুণ্ঠন যদি না থাকে, 32,000 লক্ষ কোটি টাকা যে দেশ থেকে পাচার হয়ে গেছে, সেই দেশে টাকার যে বিপুল সমস্যা হয়ে যাবে, এইটা মানে এই করার মানে উদ্বিগ্ন হবার কোনো কারণ নাই। আমরা আশা করি এই সংকটের মধ্য দিয়েও, সংকট কিছুটা থাকবে, ভোগান্তিও হতে পারে, এবং আমরা ঠিকভাবে যথাযথভাবে এটা মোকাবেলা করতে পারবো বলে আমরা আশাবাদী। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আসবো আপনার কাছে। আপনি একদম বিস্তারিত বিশ্লেষণে বলবার চেষ্টা করেছেন যে সরকার এই মুহূর্তে তার ভর্তুকি চাপ নিয়েও তারা জনগণকে অস্বস্তিতে ফেলতে চাচ্ছেন, একটা জনপ্রিয় সরকার, জনপ্রিয়তা নিয়ে এসছেন, এবং সে কারণের জন্যই মানুষের যে বিশাল পাহাড় পরিমাণ যে প্রত্যাশা, সে প্রত্যাশার জায়গায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেভাবেই হয়তো সরকার তার পথ চলা করছেন। আমি মিস্টার সজীব আনাসিস আপনার কাছে আসছি। আপনি দেখছেন, বিশ্লেষণ করছেন, প্রতিদিনই পত্রিকার পাতায় বড় অক্ষরে, কোথাও কোথাও লাল অক্ষরে কিন্তু তেল সরবরাহ নিয়ে আপনারা কথা বলছেন। যেটি মিস্টার বাবুল মাননীয় এমপি মহোদয় যেটি বললেন, সেটি আসলে দেখেন অকটেন এবং আমাদের যে পেট্রোলের যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু 12 বা 13%, ডিজেলের চাহিদাটা কিন্তু বেশি। কিন্তু আমরা পাম্পগুলোতে যে লাইন দেখতে পাই, সেই লাইনটা কিন্তু অকটেন এবং আমরা পেট্রোলের জন্যই দেখতে পাই। তো সে অবস্থার প্রেক্ষিতে মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হওয়া, নাম্বার 1। নাম্বার 2, পেট্রোল মালিকদের, পাম্প মালিকদের অনেকের মধ্যে হয়তো বা এটা থাকতে পারে, আমি জানি না, থাকতে পারে যে যেহেতু তেলের দাম বাড়বে, সুতরাং যদি কিছু তেল রেখে দেওয়া যায় তাহলে বাড়লেই তো সাথে সাথে সেই দামে আমি বিক্রি করতে পারবো। সার্বিক সব বিবেচনায় মধ্যপ্রাচ্য সংকট, একটা ধ্বংসস্তূপ, বাংলাদেশের মানুষের পাহাড় পরিমাণ প্রত্যাশা, সব মিলে মাননীয় এমপি মহোদয়ের বক্তব্যের সাথে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন আপনার বক্তব্য? ধন্যবাদ। বাবুল ভাই যেটা বললেন সব ঠিক আছে, এবং বিএনপির এটা দুর্ভাগ্য না বলে আমি একটা বলবো যে মানুষের ভালোবাসা পাওয়ার একটা বড় সুযোগ। এই যে বারে বারে বিএনপি যে ক্রাইসিস ম্যানেজার হিসাবে সফল হচ্ছে, 91 বলেন, 2001 বলেন, আর এবার বলেন, এর কিন্তু মানুষ মূল্যায়ন করবে যে এই সময়টা দল বা বিএনপি, এই সরকার কতটা দক্ষতার পরিচয় দিয়েছে। এবং দক্ষতার ক্ষেত্রে আমার মনে হয় যে শুধু যে বিএনপির একক দায়িত্ব তা না, বিএনপি তো সরকার হিসেবে করবেই, এইখানে আপনার বিরোধী দলের কিন্তু সমান দায়িত্ব রয়েছে মানুষকে কি করা, সচেতনতা এবং সাশ্রয়ী করার জন্যে। কারণ ক্রাইসিস তো হয়েছে, ক্রাইসিসটা ওভারকাম করার জন্যে আপনার কি করা দরকার, যে এটা যেন মিসইউজ না হয় তেলটা। কিন্তু আমরা পত্রিকায় নিয়মিত আমাদের রিপোর্টাররা বলছে যে আজকে ধরেন যেটা বললেন পেট্রোল পাম্পে, এখন কিন্তু একটা হিউজ সংখ্যক আপনার যেটা অতীতে ছিল না, এই যে রাইড শেয়ার, যারা এই যে পাঠাও, ওভাই এবং আপনার উবার, এরা কিন্তু মেইন এখন আপনার মানে গ্রাহক। এবং তারাও আপনার কি করছে, তারা কিন্তু শুধু একদিনের তেল নিচ্ছে না, তারা দেখা যাচ্ছে যে 5 দিনের তেলের জন্য
একবার নিয়ে আবার বাসায় এটা রেখে আবার আসছে। এইগুলির ক্ষেত্রে সচেতনতা লাগবে এবং আপনার ক্যাম্পেইন করতে হবে এবং বারে বারে বলতে হবে। আর যারা মজুদ, এটা তো নর্মাল একটা গ্রাহক সে নিবে, কিন্তু গভর্নমেন্টকে এই মজুদদারি যেটা বড় স্কেলে করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা মানে দৃষ্টান্তমূলক দেখাতে হবে যেন এটা রিপিট না হয়। আর ধরেন আপনার এই যে তেল এবং গ্যাস বা যেটাই বলি জ্বালানি, এটা কিন্তু আপনার আমার মনে হয় যে এই গভর্নমেন্টের মানে ইস্যু না, এটা কিন্তু আপনার আগের গভর্নমেন্ট তো এই ব্যাপারে কাজ করা উচিত ছিল। যেমন একটা উদাহরণ দিই, আপনার যে আপনার নবায়নযোগ্য জ্বালানি, এটা কিন্তু হিউজ আপনার পোটেনশিয়াল। আপনি দেখেন পাকিস্তানে তাদের আপনার সম্ভবত 35,000 মেগাওয়াট তাদের চাহিদা। সেইখানে তারা নবায়নযোগ্য এখন অলরেডি তারা 17,000 মেগাওয়াটে চলে আসছে। এটা তো একটা আপনার পাশের দেশের দৃষ্টান্ত আমাদের কাছে ছিল। আর যেটা অনেক দিন ধরে ইউনূস সাহেব বলে আসছিলেন 3.0, তার মধ্যে কিন্তু এটাও পড়ে। এই যে আপনার তাহলে আগের গভর্নমেন্ট যদি এই ব্যাপারে পদক্ষেপ নিত, আমরা কিন্তু আজকে অনেক কম টেনশনে থাকতাম। কিন্তু এইগুলি ভবিষ্যতে আমাদের দেখতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিটা উত্তরণের জন্য আমাদের অবশ্যই সাশ্রয়ী হতে হবে এবং সচেতন হতে হবে। আপনি ধরেন যে এই যে জ্বালানিতে আপনি জানেন কি না যে আমাদের কিন্তু ম্যাক্সিমাম আপনার বিদ্যুৎ কনজামশন হয় ফ্যানে, কিন্তু আপনার এই যেই মেগাওয়াটে আমাদের এটা হয় বেশিরভাগ করেছে অলরেডি, কিন্তু একটা টেকনোলজি চলে আসছে যে এর চেয়ে আপনার প্রায় অর্ধেকের কম মেগাওয়াটে ফ্যান চালানো যায়। একটা আপনার ওয়ালটন কিন্তু একটা সার্ভিস নিয়ে আসছে, একটা প্রোডাক্ট। এটা যদি আমরা উৎসাহ দেই, প্রোভাইড করি, এবং আমরা যদি আস্তে আস্তে ওই যে আপনার বাল্বের মতো বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান, এটা যদি আমরা কন্ডিশন কনভার্টার দিয়ে, তাহলে কিন্তু আমরা সব দিক দিয়ে চাপ আমাদের কমতে থাকবে। সুতরাং সব দিক দিয়ে আমাদের চিন্তা করতে হবে। এটা হলো ভবিষ্যৎ। বাট এই মুহূর্তে আপনার এই ক্রাইসিসটা, এটা বাংলাদেশের ক্রাইসিসটা, এটা কিন্তু আমরা দায়ী না। এটা একটা সাধারণ সেন্সের ব্যাপার যে আজকে আপনার হরমুজ প্রণালী দিয়ে আসতে না দিলে, অবশ্য আমি থ্যাঙ্কস জানাই ইরান গভর্নমেন্টকে যে তারা কিন্তু বাংলাদেশ আরও দু একটা দেশকে এটার বাইরে রেখেছে। কিন্তু আপনার তো ব্যাপার হচ্ছে যে এটা আসতে হবে। আপনার মনে করেন যে আসার জন্যে যে আপনার নিরাপত্তা, এটার জন্যে তো অনেকে এটা ক্যারি করতে পারবে না। তাছাড়া এটা প্রথমে কোথায় আসে, মালয়েশিয়া বা সিঙ্গাপুর, এটা তো পোর্ট বাই পোর্ট আস্তে আস্তে আছে। সুতরাং অলরেডি আমি দেখলাম যে আজকে আমেরিকার কাছে হয়তো চিঠি দেওয়া হচ্ছে যে তারা যেন অনুমতি দেয় রাশিয়ার কাছ থেকে। আর এইগুলি যদি সমাধান হয়ে যায় তাহলে বড় ধরনের ক্রাইসিসে আমরা আশা করি পড়ব না। কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এটা সরকার এবং বিরোধী দল, আজকে দেখলাম বিরোধী দলের এক নেতা আজকেও মনে হয় সংসদে একজন বলল যে আমি তেল পাই না, আর একজন নাহিদ ইসলাম চিফ, উনি 2 দিন আগে বললে তেল পাই না। এটা তো কোনো কথা, উনাদের জন্য কিন্তু তেলের, আপনি জানেন তো তাদের জন্য আলাদা মানে আপনার প্রোভাইড করার ব্যবস্থা আছে। তাহলে এইটা তো রং মেসেজ দিচ্ছে। বরং তারা করা উচিত কি আরও শান্ত যেন থাকে, প্যানিক সৃষ্টি না হয়, সেটা করা উচিত। তবে আমার আপনাকে আরেকটা আমি মনে হলো আমার রিপোর্টের প্রেক্ষিতে, এই ক্রাইসিস শুরুর সময় যেটা আমার একটু মানে খটকা লেগেছে, এই যে বিপিসির কি দরকার ছিল প্রেস কনফারেন্স করে বলা যে আমাদের 25 দিনের 15 দিনের অকটেন আছে, পেট্রোল আছে, ফর নাথিং। এটা কেন বলবে? এটা তো বলার দরকার নাই।
এইটাতেই কিন্তু শুরুতে মানুষ প্যানিক হয়ে গেছে, কালকে থেকে বা 15 দিন পর মানে তেল থাকবে না। বুঝতে পারেন, এইগুলি আমার মনে হয় সব লেভেলেই আপনার দৃষ্টি দেওয়া উচিত যে আমাদের কার কি ইয়ে হবে, অ্যাক্ট হবে, কার কি মানে দৃষ্টিভঙ্গি হবে। এটাই আমার আবেদন থাকবে যে সবাই জিনিসটাকে আমার ন্যাশনাল ক্রাইসিস হিসেবে দেখায়। এটার সঙ্গে গভর্নমেন্ট দায়ী না, বরং গভর্নমেন্টকে ধন্যবাদ দেওয়া যে দাম না বাড়িয়ে। কেন বাড়ায়নি? আমাদের স্টকে ছিল, যেটা যেই দামে কেনা হয়েছে জনগণের আর পকেট কাটে নাই, ওই দামেই সাপ্লাই দেওয়া হচ্ছে। এবং এটা ঠিক না যে অন্যান্য দেশে বেড়েছে, আমার ধারণা যে বেশিরভাগ দেশই ওই স্টক থেকেই চালাচ্ছে ওইভাবে। এখনো কিন্তু বাংলাদেশ থেকে তেলের দাম বেশি, এর আগে থেকেই বেশি, ওইটা আগে থেকেই বেশি, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সে জায়গায় এখনো পর্যন্ত সে ধরনের সিদ্ধান্ত নেয়। আমি একটা প্রশ্ন তুলে রেখে বিরতিতে যেতে চাই। মিস্টার বাবুল, আপনারা সরকারে আছেন, বিদ্যুতের যে প্রিপেইড মিটার সেটি নিয়ে কিন্তু নানা রকম তর্ক আছে। আমরা দেখেছি মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন সে বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত নেবেন, এবং আমরা এরকমও দেখেছি সেই প্রিপেইড মিটার কাদের স্বার্থে কেনা হয়েছিল, কাদেরকে দেওয়া হয়েছিল, বাসায় বাতি জ্বলতো না, ফ্যান ঘুরতো না, কিন্তু মিটার ঘুরতে থাকতো। সে আলোচনা, সেই প্রশ্নটি আপনার সাথে তুলে রাখলাম। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জা বসুবরাতের একটা প্রথম বিরতি নিচ্ছি। বিরতির মধ্যে একটু জানিয়ে রাখি যে আজকে দুজন অতিথি তারা যেটা জানালেন, আমাদেরকে পেনিক হওয়া যাবে না। সরকারের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, গ্রাহকের পক্ষ থেকে প্রত্যেকেই সচেতন হতে হবে, এবং দেশের রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য সকল অংশীজনকেই কিন্তু সেখানে এই দেশের ভালো মন্দ সব কিছুর সাথে তারা যুক্ত থাকতে হবে। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা বসুবরাতের একটা প্রথম বিরতি নিচ্ছি। বিরতির পরও আমাদের দুজন অতিথি মাননীয় এমপি মহোদয় শহীদুল ইসলাম বাবুল এবং সিনিয়র সাংবাদিক সজীব অনাসিস, তারা দুজনেই থাকবেন। আমরা একটা বিরতির পর কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। প্রদর্শক, ইসমানী মির্জা বসুবরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অতিথি হিসাবে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল এমপি রয়েছেন দৈনিক জাজেদের ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক সজীব অনাসিস। আমি মাননীয় এমপি মিস্টার বাবুল, আপনার জন্য একটা প্রশ্ন তুলে রেখেছিলাম। বিগত সময়ের আমরা প্রিপেইড মিটার নিয়ে একটা কথা হচ্ছিল, এবং সেখানে মিটারে আপনার টাকা ঢোকানোর সাথে সাথেই দেখা যেত দেশের ডিমান্ড চার্জ, ভ্যাট, মিটার ভাড়া নানা কিছু কেটে যাওয়া হতো। এখন সেই প্রিপেইড মিটার জনগণের কাছে সরবরাহ করা হলো স্বস্তির জন্য, কিন্তু সেটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। সে অবস্থায় মাননীয় বিদ্যুৎ মন্ত্রী সেটি তার মাথায় এনেছেন, এবং সেই প্রিপেইড মিটারের ব্যাপারে তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন হবে। এই যে মানুষের ভোগান্তি আপনি নিশ্চয়ই লক্ষ্য করুন মিস্টার বাবুল, আপনি মানুষ বড় বড় গাড়ি চায় না, বাড়ি চায় না, মানুষ চায় একটু সাশ্রয়ী বিদ্যুৎ পেতে, একটু গ্যাস পেতে, একটু পানি পেতে, একটু সার পেতে। এটি তো মানুষের একটা স্বস্তির জায়গাটা, দেশের অধিকাংশ মানুষ যেটা চায়। কিন্তু এই বিদ্যুৎ নিয়ে প্রিপেইড মিটারের নামে যে কেলেঙ্কারি হয়েছিল, সে জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? না, এটা তুগুলিক। আসলে এটা আসলে খারাপ উদ্দেশ্যে যে যারা করেছিল করছে সেটা আমি বলি না, একটা ভালো উদ্দেশ্যেই করা হয়েছিল। যে প্রিপেইড আমরা যেমন ফোনে ইউজ করি, হ্যাঁ, যতটুকু ইউজ করব, যতটুকু পড়বো ততটুকু ইউজ করব, হ্যাঁ, সেইভাবে করা হয়েছিল যে চুরি এখানে কম হবে। কারণ বিদ্যুৎ বিভাগ তো আপনি জানেন যে বাংলাদেশের একটা ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত খাতের একটা বিল। আগেও ভুতুরে বিল হইতো যখন প্রিপেইড ছিল না, ওইখানেও সমস্যা, মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা। এখন প্রিপেইড করা হইলো এই কারণে যাতে এখানে কোনো জোচ্চুরি বাটপারি কোনো কিছু না হয়। কিন্তু এখানে এসে দেখা গেল যে ভুতুরে বিল প্রতিনিয়ত হয়। আপনি 500 টাকা যদি ভরেন কার্ডের মধ্যে, আপনার 130 টাকা সাথে সাথেই নাই, নানান ধরনের। তারপরে আপনার ব্যালেন্স, এই যে মানে কি বলে, ব্যালেন্স শেষ হয়ে যাওয়া, ভুল টোকেন নানান ধরনের এই ধরনের, এবং কোনো ফ্যান চলছে না, গ্যাস চলছে না, লাইট চলছে না, দিনের পর দিন এরকমও আছে যে অমূলক একটা বিল চলে আসলো। এই যে বিষয়গুলা এখন মানে এটা একটা গলার কাটা, আপনি ঠিকই বলেছেন, গলার কাটা হয়ে গেছে। কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই। যন্ত্র যদি ম্যানেজ ঠিক মতো না করা যায়, আপনার ম্যানুয়াল করেন আর যন্ত্র করেন, কোনো কিছুই হবে না। মানে বললাম না, আমরা আসলে জাতিগতভাবে কেমন আমরা জানি না, এই আমাদের এই নৈতিক দিকটা যারা এগুলো অপারেট করে বা করতে পারছে না, হয় অনভিজ্ঞ, না হলে এর মধ্যে দুর্নীতির সিস্টেম ঢুকে গেছে মারাত্মকভাবে, অবশ্যই ঢুকছে। না হলে আমার নিজের বাসায় এরকম মানে অভাবনীয় বিল এরকম আমি দেখেছি, যখন আমরা বাসায় থাকিনি এক মাস, এরকমও হয়েছে আর কি, দরজা জানলা সব কিছু বন্ধ, তারপর মিটার ঘুরছে, এরকম ঘটনা ঘটেছে। এবং সেগুলো পরবর্তীতে আমরা যে অভিযোগ করে আবার মীমাংসাও করেছি, এই ঘটনাও ঘটেছে। তো সবার পক্ষে তো আবার সম্ভব না। আবার কখন আপনার বিদ্যুৎ চলে যাবে, মানে আপনার বিদ্যুৎই গেল, লোডশেডিং হইলো, নাকি আপনার ওই মিটার শেষ হয়ে গেল চার্জ, এটাও বোঝার উপায় থাকে না। এই রোদ বৃষ্টির মধ্যে অনেকেই আমি দেখছি আবার ওই চার্জ করতে যাওয়ার জন্য কাঠ কিনতে যাইতে হয়, এরকম ঘটনা ঘটেছে। তো সর্বশেষ বিদ্যুৎ মন্ত্রী এটাকে এক্সপেরিমেন্ট অনেক হয়েছে, বন্ধ করে দিয়েছেন। আমি মনে করি দেখা যাক নতুন পুরনো আমরা অ্যানালগ প্রক্রিয়ায় যদি যাই, সেখানে আবার কি শুরু হয় বা কীভাবে হয়। তো
তো আশা করি যে ভালো কিছুই হবে। আসলে উপরের লাইন যেমনে যায় পিছনের লাইন সেমনিই তো যায়, শুরুটা তো উপর থেকে হতে হয়। আমরা আলহামদুলিল্লাহ শুরু করেছি, দেখা যাক যে দ্রুততার সাথে না হলেও আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরা ডেভেলপ করব বা আমরা আশাবাদী। আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আসি, যেহেতু প্রত্যেকে আশাবাদী, সজীব ওনাসিস তিনিও বললেন, আপনি বললেন, জনগণের মধ্যে একটা চাপ বা বোঝা দিবার জন্য কোনো রকম সরকারের অভিপ্রায় নেই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবার ক্ষেত্রে। কিন্তু সরকার যে সামাজিক সুরক্ষা খাতের যে কার্যক্রমটি শুরু করেছে, আমরা শুরুতেই দেখেছি যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড দিয়েছে। আমরা পুরোহিত থেকে মসজিদের মাওলানা সাহেব সবাইকে কিন্তু তাদের ভাতা দেওয়া শুরু করেছে, আজকে খেলোয়াড়দের দিয়েছে। তার আগে ঈদের আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার দৃষ্টিতে এসেছে, যারা পরিচ্ছন্নতা কর্মী তাদের প্রতি কেউ কিন্তু খবর রাখে না। শহরটাকে সুন্দর করে তারা গুছিয়ে রাখে, তাদের জন্য 5,000 টাকা করে একটা উপহার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। $5 বিলিয়ন কিন্তু অতিরিক্ত লাগবে এই তেলের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে। এখন যেটি মানুষের কাছে প্রশ্ন হিসেবে ঘুরপাক খাচ্ছে যে এই যে বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির সংখ্যার কারণে তেলের মূল্য বাড়ানো হচ্ছে না, বৈশ্বিক পরিস্থিতি, সে অবস্থায় এইসব ক্ষেত্রে সামাজিক সুরক্ষা খাতে কোনো অভিঘাত আসতে পারে কিনা, বা সরকার পিছিয়ে পড়তে পারে না, চাপ আসতে পারে, এটা সত্য। তবে আরেকটা জিনিস সত্য যে সরকারের প্রচেষ্টা আন্তরিকতা হইলে, আমাদের জিয়াউর রহমান সাহেব যেটা বলেছিলেন যে মানি নো প্রবলেম, এটা আসলে আমাদের অর্থনীতি কিন্তু এখন ছোট না, অনেক বড় অর্থনীতি। এই অর্থনীতির মধ্যে যে অনিয়ম, অন্যায়, চুরি, জোচ্চুরি হয়েছে, সেইগুলো যদি আপনি বন্ধ করতে পারেন, ফার্স্ট থিং এটা, তাহলে কিন্তু আমার মনে হয় না এটা বিরাট কোনো সংকট হিসেবে দেখা দিবে। বললাম না যে 32 লক্ষ কোটি টাকা লুট হয়ে গেছে বাংলাদেশ থেকে, যেটা ব্রিটিশ বাহিনীরা ভারত থেকে দীর্ঘদিন লুট করতে পারছে কিনা আমরা জানি না। তা আপনি এই জায়গাটাতে ছিল আলহামদুলিল্লাহ, সেটা একটা সাশ্রয়। আপনি আরও সাশ্রয় কোথায় আপনি দেখেন, যেমন এমপি সাহেবরা ট্যাক্স ফ্রি যে গাড়ি আনতেন, প্লট পাইতেন, মিনিমাম হয়তো 10 কোটি টাকার বেনিফিট তারা পেতেন। আমরা টোটালি জামাত নির্বাচনের আগে তাদের ভোটের আগেই এই সুবিধাটা তারা বক্তৃতা করছে। আমরা কিন্তু সেই সস্তা জনপ্রিয়তার কথা বলি। নির্বাচনের পরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রপোজাল দিয়েছেন, সমস্ত এমপি এক মনে সব মেনে নিয়েছে। তার মানে প্রত্যেক এমপি যদি 10 কোটি টাকা করে আপনার এখানে ছেড়ে দেয়, তাহলে আপনার হিসেব 300 এমপি বা 350 এমপি, আবার আপারাদের 450 এমপি, তাহলে কত 4,500 কোটি টাকা এখানেই সাশ্রয় হলো। এখানেই সাশ্রয় হলো। হ্যাঁ, এই টাকাটা তো রাষ্ট্রের খরচ হইতো। তো সেই জন্য আপনার সদিচ্ছা, আন্তরিকতা এবং লুণ্ঠন বন্ধ, এবং লুণ্ঠনের যে টাকাগুলো, সেই টাকাগুলো যদি আমরা আনতে পারি, এবং আমাদের অর্থনীতির যে বাস্তবতা সব মিলিয়ে আপনার রেভিনিউ এবং আপনার এই যেটা, সেটা যদি হয়, আমরা এটা নিয়ে একটা হিসাব করেছি। এমনি এমনি খামখেয়ালি তো আর এগুলোর পিছনে আমরা যাইনি, তাই না? হ্যাঁ, এটা একটা অভিঘাত। আপনার মধ্যপ্রাচ্যের এই ঘটনাটা বিরাট অভিঘাত। আমাদের তেলের উপরে একটা বিরাট চাপ পড়ে যাবে, জ্বালানির উপরে, সেই জায়গাটা একটা চাপ হবে। কিন্তু তারপরেও আমরা এটা সমন্বয় করে, উন্নয়ন এবং সব কিছু সমন্বয় করে, আশা করি এটা খুব একটা সমস্যা হবে বলে আমরা মনে করছি না। জি, আমি মিস্টার সজীব ওনাসিস আরেকটা জায়গায় একটু আসি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে ক্রীড়া কার্ড প্রদানকালে তিনি ভাতা প্রদানের সময় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে খেলোয়াড়দের উদ্দেশ্যে তাদের কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর সদস্য না হওয়ার তিনি পরামর্শ দিয়েছেন। আমি এটা যুক্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর এই উক্তির প্রেক্ষিতে নিশ্চয়ই আমাদের মনে আছে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি, মুর্তজা, যাদেরকে আন্তর্জাতিকভাবে যারা বিশ্বনন্দিত, তারা তো এমপি হওয়ার আর মন্ত্রী হওয়ার খবরটা বেশি দরকার ছিল কিনা আমি জানি না, হয়তো বা সেই সময়কার প্রধানমন্ত্রী তাদেরকে একটা ফাঁদে ফেলে তাদেরকে এমপি বানিয়েছেন কিনা। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে কি দুর্ভাগ্য, আজকে জেলে আছেন, আমরা যদি আসুজ্জামান নূরের কথা ধরি, বাকের ভাই নামে খ্যাত, তিনি তো আজকে মানুষের মধ্যেই থাকবার কথা ছিল, মমতাজের কথা ধরি শিল্পী হিসাবে। তো মাননীয় প্রধানমন্ত্রীর সেই বক্তব্য শোনার পরপরই কিন্তু আমার এই 3, 4, 5, 7 জনের কথা মনে পড়ে গেল। আপনি কীভাবে দেখেন বিষয়টাকে? আজকে যেহেতু খেলোয়াড়দের কার্ড দিলে, এটা তো একটা শুভ সূচনা, যেটা একটু আগে বাবুল ভাই বললেন, আপনিও জানতে চাইলেন যে ফ্যামিলি কার্ড, তারপরে কৃষি কার্ড শুরু হবে 14 তারিখে, তারপরে আপনার ভাতা, বিভিন্ন আপনার প্রফেশনালদের যারা, এবং সম্মান দেখানো, এটা তো একটা মানুষকে সম্মান দেখানো, ঠিক আছে? এরকম না যে আপনি অপাত্রে দিচ্ছেন বা আপনার দলীয় কর্মী দেখে দিচ্ছেন, যার প্রয়োজন আপনি তাকে দিচ্ছেন, এবং এটা সবাই এক বাক্যে ভালো। আর আপনি যেটা বলছেন যে আমাদের এটার অর্থনীতিতে চাপ, আপনি এটা তো বুঝে শুনেই অর্থনীতি, আপনার ব্যাংক এবং আপনার মন্ত্রী এই বিষয়ে তাদের সঙ্গে আলাপ করেই করা হয়েছে। আমাদের অতীতেও বিভিন্ন ভাতা ছিল, সেগুলি ডিস্ট্রিবিউশন কিভাবে হয়েছে, সঠিকভাবে হয়েছে, এইগুলি করলে দেশের মানুষের আপনার মানে আপনার কাজের প্রতি স্পৃহা বাড়ে এবং মানুষের একটা জীবন ধারণের নিশ্চয়তা থাকে। আর যেটা আপনি বলছেন
এই যে আপনার খেলোয়াড়দের বিষয়ে বা শিল্পীদের বিষয়ে, এটা তো খুবই আপনার সত্যি কথা। এবং আজকে উনি একটা নির্দেশনা, আমাদের একটা দিক নির্দেশনাও বলা চলে, যে কারণ উনি কয়েকদিন আগে যেমন বললেন যে আমরা যদি অতীত ইতিহাস ভুলে যাই, এটা এক চোখ অন্ধের মতো, আর যদি অতীত ভুলে গেলে দুই চোখ অন্ধ, আর না হ্যাঁ মানে অতীতকে নিয়ে পড়ে থাকলে, অতীতকে নিয়ে যদি পড়ে থাকি তাহলে এক চোখ অন্ধ, আর যদি ভুলে যাই দুই চোখ অন্ধ। উনি কিন্তু ইতিহাসবিদদের একটা গাইডলাইন দিয়েছে যে আপনারা এইটা নিয়ে কাজ করেন যেন কোনো মুক্তিযোদ্ধা অবমূল্যায়ন না হয়। ঠিক আছে, আজকে যেটা করলেন উনি কিন্তু এই ছোট ছোট যে বিষয়গুলো মেসেজগুলো দিচ্ছে, এটা কিন্তু আসলে মানে একটা কি মানে মানুষের সামনে, এবং যারা এটা নিয়ে চিন্তা করে, অতীতে যেখানে সব কিছু দলীয়করণ করা হয়েছে, আজকে আপনার সাকিব এবং মাশরাফি তারা তো অ্যাসেট, তারা তো একটা সুপারস্টার, তাদের তো কোনো অন্য পরিচয় দরকার নাই, তারা রাষ্ট্রের রাষ্ট্রদূত, পৃথিবীর যেখানে যাবে তারা সর্বোচ্চ সম্মান পাবে। একটা প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, তারা তো আমরা কি করি, অভিনেতারা ধরেন যে একটা স্ক্রিপ্ট বলতেছে, আর খেলোয়াড়রা তো আপনার দর্শকের সামনে পারফর্ম করতেছে। হিরো তো তারা, মেইন নায়ক তো তারা, মানুষের কাছে তাদের ওরকমই গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু যখন সাকিব মাশরাফি, প্রথমে মাশরাফি গেল, মাশরাফি কোনো দরকার আছে যে আমি দেখি যে এমপি হচ্ছে, আবার সে সংসদে নাই, কি সে মাঠে বোলিং করছে, হোয়াট ইজ দিস? আপনার তো দুইটা একসাথে হয় না। আপনার অবশ্যই আপনি খেলার সাথে রাজনীতি মিশাতে পারবেন না, নয়। আপনি ইমরান খান বলেন, সে তো রিটায়ার্ড করার পরে রাজনীতি এসেছে। আপনি যত দু একজন যে খেলোয়াড়রা রাজনীতিতে আসছেন তারা সব রিটায়ার্ড করার পরে। আপনার মানে একটা প্লেয়িং জাতীয় দলে প্লেয়ার, তাকে কিভাবে আপনার এমপি নমিনেশন দেওয়া হয়, এটা তো কোনোভাবেই উচিত নয়। এটা খেলারও নষ্ট করা, তাকেও নষ্ট, খেলাও নষ্ট করলো, খেলোয়াড়কেও নষ্ট করলো। এবং এই কাজটা করেছে কিন্তু সস্তা একটা ইয়ে পাওয়ার জন্য, যে মানুষকে দেখানো, তার তো টোটালি ভুয়া। মনে করেন যে 14 সালের নির্বাচন ভুয়া, 18 সালের নির্বাচন রাতের নির্বাচন, দামি নির্বাচন, মানুষকে কি দেখাবে? মাশরাফি আমাদের সাথে আছে, মাশরাফি একটা বিরাট ক্যারেক্টার, জনপ্রিয়, সে আমাদের সাথে করে কি করছে? মাশরাফিকেও নষ্ট করলো, আমাদের খেলাটাকেও নষ্ট করলো। সে তো ওই মনোযোগ, সে কি আপনার এমপির দায়িত্ব পালন করবে না খেলতে যাবে? আর সাকিব, তারপরে সাকিবকে নিয়ে আসলো, ওই একই মানে তার খেলা অবশ্যই। আর সাকিব তো আসলে মানে রাজনীতিতে সাকিবের আসাই উচিত না, কারণ সাকিবের আগে থেকে কিন্তু একটা তার সম্পর্কে বিতর্ক আছে, সে নানা রকমের কিন্তু কাজে ইনভলভমেন্ট ছিল। আপনার জুয়ার সে অ্যাড করতো, জুয়ায় টাকা ইনভেস্ট করতো, নিজে টাকা ইনভেস্ট করতো, শেয়ার মার্কেটে সে ম্যানিপুলেটের সিন্ডিকেটের ইয়ে ছিল, এগুলি সমস্ত পেপারে আসছে। এটা কোনো, এবার তাকে আপনি রাজনীতিতে নিয়ে আসছেন, তাহলে আপনি একজন মানে খেলোয়াড়কে ইয়ে করছেন, আপনি একজন দুর্নীতির সাথে জড়িত তাকে প্রমোট করছেন, তাহলে এই মেসেজগুলো তো ঠিক না। সুতরাং আপনার তারেক রহমান সাহেব যেটা বললেন যে খেলোয়াড়দেরকে অবশ্যই রাজনীতির বাইরে রাখতে হবে, এটার ব্যাপারে, যেমন ধরেন যে তামিম ইকবাল রিটায়ার্ড করেছে, এখন রাজনীতিতে আসুক, কারো কোনো সমস্যা নাই। বা আমিনুল, হ্যাঁ আমিনুল তো ফেয়ার একটা, হ্যাঁ সে কোনো সমস্যা নেই, আমিনুল সে তো এখন খেলছে না, ওইটাই। আর একটা যেটা পয়েন্ট বললেন যে এই একই হয় খেলোয়াড় শিল্পী, মানে আমাদের দেশে আসলে সব কিছুই হলো আপনার আসলে আওয়ামী লীগের গত 15 বছরে তারা তাদের যে শাসন ব্যবস্থাটাকে একটা মানে কসমেটিক একটা মানুষের কাছে একটা ধারণা দেওয়ার জন্যে এইসব করেছে। সাকিব, আসাদুজ্জামান নূর, মমতাজ, তাদেরও আমি ইয়ে করি, এটা আমি শুধু আওয়ামী লীগের বা নেতৃত্বের সমস্যা দেখি না, আসাদুজ্জামান নূর বা সাকিব তাদেরও সমস্যা আছে। তারা কি শিশু নাকি?
তাদের কি বোধ শক্তি নাই যে আমি আমি এইখানে গেলে আমার ইমেজের কি হবে? আজকে আসাদুজ্জামান নূর, সে বাকের ভাই, তাকে আমি দেখেছি, আমি এয়ারপোর্টে আমি যাচ্ছিলাম ঢাকার বাইরে সিলেটে, উনি কোথা থেকে যেন আসছে, তখন সবাই বাকের ভাই জিন্দাবাদ, শুভ স্বাগতম, মানে একটা তার ফাঁসির জন্য মানুষ মিছিল করছে। আর তার অবস্থান কি হলো? সে এখন ঘৃণিত ব্যক্তি। কেন ঘৃণিত ব্যক্তি হবে? সে তো সমাদৃত ছিল, অভিনয় করে সে মানুষের মনে জায়গা পেয়েছিল। সে যদি তার এলাকায় 6 জন না 7 Right. জন লোককে ক্রসফায়ারে হত্যা 13 সালে 13 সালে না ওদের লাশ মাঠে ঘাটে পড়ে থাকতে দেখা গেছে। না, আর কাদেরকে ক্রসফায়ার করা হলো? যারা তাকে বাঁচিয়েছে। আপনি জানেন যে 14 সালে কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট পড়ে যায়। কেন পড়ে গেল না আমরা সবাই জানি। আপনার এটা সম্পূর্ণভাবে আপনার মানে স্ট্রিম রোলার চালিয়ে আপনার ক্র্যাকডাউন করে আপনার আন্দোলনটাকে দমন করা হয়েছে। এবং সে আন্দোলন চলাকালে আপনার আওয়ামী লীগের নেতারা একটু ঘর থেকে বের হতে পারতো না। তখন আপনার আসাদুজ্জামান নূর তার নীলফামারীতে তাকে কিন্তু আপনার ওই আক্রমণ করেছিল, যে একটা ওএমপিকে পাইছি। তখন যারা তাকে বাঁচিয়েছিল এরা কিন্তু আপনার পরবর্তীতে ক্রসফায়ারে মারা গেছে। এবং এটা কি মানুষ ভুলে যাবে? এটা এলাকার লোকরা কি ভুলে যাবে? এবং আজকে যে উনি জেলে আছেন, আজকে কি এটা তার কাজের খেসারত তিনি দিচ্ছেন না? তার প্রফেশন, সে তো অভিনেতা শুধু ছিলেন না, সে তো একটা বড় ধরনের ব্যবসায়ী ছিলেন। তার কি টাকার অভাব? সে কেউ এশিয়াটিকের, সে তো কর্ণধার ছিলেন, এবং এশিয়াটিক তো আপনার সমস্ত সুবিধা নিয়েছে গভর্নমেন্টের কাছে। তাহলে তাকে এমপি হতে হবে, ব্যবসায়ী হতে হবে, অভিনেতা হতে হবে, মন্ত্রী হতে হবে। হোয়াট ইজ দিস? সুতরাং আমার মনে হয় যে এইখানে শুধু সরকারকে দোষ দিলে হবে না, যে সরকারে জয়েন করছে তাকেও চিন্তা করা উচিত যে আমি আমার ক্যারিয়ারটাকে কি ধ্বংস করব, নাকি ক্যারিয়ারটাকে আরও মানুষের কাছে সমুজ্জ্বল রাখবো। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা এই কথাটা দিয়ে আবার দিয়ে বিরতি দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে দূরদর্শিতা, এবং তিনি যেটি বললেন ক্রীড়া কার্ড প্রদান অনুষ্ঠানে যে খেলোয়াড়দের রাজনীতির সদস্য না হবার জন্য আহ্বান করেছেন, কি চমৎকার দূরদর্শিতা। আমরা একই আলোচনা নিয়ে ফিরবো। তবে আমি আরেকটা প্রশ্ন তুলে রাখতে চাই জনাব বাবুল, মাননীয় এমপি মহোদয়, আপনার কাছে। মাননীয় ডেপুটি স্পিকার গতকালকে তার প্রথম তিনি সংসদে বসেছেন, তিনি তার একটা কথা বলেছেন, ফাঁসির মঞ্চ থেকে কেউ আজকে এই সংসদে এসেছেন, গুম হওয়া থেকে কেউ এসেছেন, কেউ কারাগার থেকে এসেছেন, সব কিছু মিলিয়ে তিনি একটা আবেগময় বক্তব্য দিয়েছেন। সেই আলোচনাটায় আসবো। সেই মঞ্চের কাছাকাছি হয়তো আপনিও ছিলেন। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা বিরতি নিচ্ছি। বিরতির পরও আমরা আমাদের যে দুজন অতিথি রয়েছেন, মাননীয় এমপি, আমাদের টকশোর প্রিয় তারকা জনাব শহীদুল ইসলাম বাবুল, থাকছেন সিনিয়র সাংবাদিক সজীব মনাসির, দুজনকে নিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বিরতির পর ফিরে আসছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা শেষ বিরতির পর আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল এমপি, রয়েছেন দৈনিক জাগরণের ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক সজীব মনাসির রয়েছেন আমাদের সাথে। আমি একটা প্রশ্নের খানিকটা তুলে রেখেছিলাম, আমি আবারও প্রশ্নটা দর্শকদের জানাবার জন্য তুলে রাখি। সেটি হচ্ছে যে গতকালকে জাতীয় সংসদে মাননীয় ডেপুটি স্পিকার বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার কায়সার কামাল অত্যন্ত খুব আবেগঘন একটি কথা বলেছেন। সে কথাটা বলেছেন যে, আমি কোড আনকোড করে আপনাকে বলছি, এই সংসদে কেউ এসেছে ফাঁসির মঞ্চ থেকে, কেউ এসেছে গুম হওয়া থেকে, কেউ আবার কারাগারে দীর্ঘ জীবন কাটিয়ে মজলুম হয়ে সংসদে এসেছেন। এমন সংসদ বিশ্বের বুকে বিরল। জনগণের বসে থাকা যেন সংসদে গণতন্ত্র আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, জনগণের যা প্রত্যাশা তিনি বলেছেন। সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র। এই সংসদ নিরপেক্ষতা, ইনসাফ প্রতিষ্ঠা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করবেন বলে তিনি প্রত্যাশা করেছেন। যেটি মোটা দাগে গুম হওয়া, কারাগারে থাকা, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, সেই জায়গাটায় কি হবে? এটা আসলে একটা ইউনিক ব্যাপার, সত্যি কথা। ধরেন আপনার সময় কতটুকু আছে আমি জানি না। ধরেন আমি নিজে 2 বছর আগে কখনো চিন্তা করি নাই যে আমি আজকে এই সংসদ, একটা মহান সংসদ, সার্বভৌম সংসদ, পৃথিবীর বুকে সবচাইতে গ্রহণযোগ্য একটা নির্বাচন, সেই সংসদের একজন সদস্য হিসেবে নাম লেখাইতে পারবো, বক্তৃতা দিতে পারবো, অথচ দিয়েছি। এই যে যারা বিরোধী দল, আমরা বাকবিতণ্ডা করি, কেউ সরকারি দল হতে চায়, কেউ হতে চায় না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস আপনি পড়েছেন নিশ্চয়ই। সেখানে একটি কথা, যে ভালোবেসে মিটিল না আশ, কুলালো না এই জীবনে, হায় জীবন এত ছোট কেনে, কি আক্ষেপ না, কেন এত ছোট জীবন। এই জীবনে অতৃপ্তি থাকে, অপ্রাপ্তি থাকে, না পাওয়ার বেদনা থাকে,
ওই ছোট গল্পের মতোই। রবীন্দ্রনাথ যেমন ছোট গল্প বলেছেন যে ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি তারই দুই চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইল না শেষ। কোনো কিছুই শেষ হয় না, ছোট্ট জীবন, ধরে মাস্টার গল্পের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মানুষের ছোট্ট জীবন। এই জীবনে মানে কারোই কোনো মানে কি বলে প্রাপ্তির শেষ হয় না, অপ্রাপ্তি বেদনা। একজনই ছিলেন খালেদা জিয়া, তার কোনো অপ্রাপ্তি নাই, তিনি কখনো বলেনও নাই, আক্ষেপও করেন নাই। তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন, ফ্যাসিবাদকে মেনে নেন নাই, এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লড়াই করে গেছেন। হ্যাঁ, আমাদের আক্ষেপ আছে, তৃপ্তি আছে, তিনি অনেক কিছু পেয়েছেন, অনেক কিছুই দেখেছেন, ফ্যাসিবাদের পতন দেখেছেন, তারা তাকে কষ্ট দিয়েছেন, নিপীড়ন করেছে, তা দেখেছেন। আর একটা দেখা হয়তো তিনি দেখে যেতে পারতেন যে ওনার দল ক্ষমতায় এসছে, ওনার সন্তান শপথ নিয়েছে, উনি বসে আছেন, এরকম একটা ছবি যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা তৃপ্ত হতাম অন্তত। কিন্তু বেগম খালেদা জিয়া সে আক্ষেপ করেননি, ওনার যতটুকু পাওয়ার ছিল উনি পেয়েছেন, চলে গেছেন। এখন আমরা এমপি হয়েছি, 2 বছর আগে এটা চিন্তা করি নাই, এখন আবার চিন্তা করি কেন মন্ত্রী হলাম না। সকলেই, আবার যারা বিরোধী দলে আছে তারা চিন্তা করে আমরা ওই চেয়ারে কেন যাইতে পারি না। এই যে মানুষের দোলাচল, প্রাপ্তি অপ্রীতি, এটা ব্যারিস্টার কাইসার কামাল আমাদের বন্ধু মানুষ, বিশ্ববিদ্যালয়ে আমরা একই ব্যাচের ছাত্র, একই ডিপার্টমেন্টের ছাত্র। তিনি তার জীবন আর মানে একজন জন্ম সংগ্রামী, তাকে যথাযথ মর্যাদায় তিনি এই সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন। তিনি নিজেই বলেছেন যে একটা কৃষক পরিবার থেকে এসেছেন আমাদের মতো। হ্যাঁ, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, রাজনীতি করেছেন, ছাত্র জীবনে মেধার স্বাক্ষর রেখেছেন, রাজনীতিও করেছেন সমান তালে। তারপরে তার পেশাগত জীবনেও তিনি মানে কৃতিত্বের স্বাক্ষর রেখে আজকে এই চেয়ারে গেছেন। এটা তো একটা ইউনিক ব্যাপার, তিনি কখনো চিন্তা করেননি, আমরাও চিন্তা করিনি। তো ওই আবার ফাঁসির আসামি, যেটা দুনিয়ার এরকম কোনো সংসদ আছে কিনা যে 3 জন ফাঁসির আসামি এই সংসদের সদস্য হয়েছে। আমি সাজাপ্রাপ্ত মানুষ, আমার এখন জেলে থাকবার কথা, তাই না? মানুষ নিয়তি কাকে কোথায় কখন নিয়ে যাবে কেউ বলতে পারে না। এর মধ্যে মানুষের হয় না এই ছোট্ট জীবন, কেউ যেমন জিয়াউর রহমান একটা ঝলকানি দিয়ে গেছেন ধূমকেতুর মতো, মানে এলেন, দেখলেন, জয় করলেন, মাত্র 46 বছর 45 বছরের জীবন, কিন্তু এমন কোনো 3.5 বছরের শাসন, একটা বিস্ময়কর দল উপহার দিয়ে গেলেন, যেই দলের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মানে অঞ্চল নাই, পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু যেখানে বাংলাদেশি আছে সেখানে জিয়াউর রহমান আছে, তার সংগঠনের একজন সমর্থক আছে, করে গেছেন, একটা আলোর ঝলকানি দিয়ে চলে গেছেন। খালেদা যে একটা আলোর ঝলকানি দিয়ে চলে গেছেন। আমাদের এই ছোট্ট জীবন, আমরা আমাদের যার যার অবস্থান থেকে, আমরা তো আর খালেদা জিয়া হইতে পারবো না, জিয়াউর রহমান হইতে পারবো না, কিন্তু আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, আমি তখনও মানুষকে বলেছি যে আমি এমনভাবে আমি নিজেকে প্রস্তুত করছি যাতে আমার মৃত্যুর পরে এই এলাকার মানুষ যাতে একটু হাহাকার করে, একটু দোয়া করে, একটু আক্ষেপ করে যে আমাদের মানুষ ছিল। তো প্রত্যেকেরই তো আসলে উচিত এই যে সংসদটা, এই সংসদের মহিমা এটা যে নির্যাতিত, নিপীড়িত, মজলুম মানুষের একটা সংসদ। এখন আমরা ঝগড়া করব, সংসদীয় রীতি অনুযায়ী আমরা ডিবেট করব, বিতর্ক করব, আপনি যেমন করেন, তাই না? কিন্তু দিন শেষে আবার এটা মনে রাখতে হবে যে এই সংসদটা আমাদের, এই দেশটা, এই সংসদ ব্যর্থ হলে, এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই দায়িত্ববোধ প্রত্যেকের মধ্যে থাকবে। সংসদের রীতি আছে, ওয়াটাগট আছে, ডিবেট আছে, সব আছে, সরকারি দল, বিরোধী দল, এবং দিন শেষে আমরা আবার যাতে হাসি মুখে একসাথে বের হতে পারি, সংসদটাকে যাতে প্রাণবন্ত রাখতে পারি। বলা হয় যে সংসদীয় গণতন্ত্রের একটা ব্যাপার হলো যে মানে সরকারি দল, বিরোধী দল দুটি ডানার মতো, একটা অকেজ হলে আর একটা চলে না। তো সেই জন্য আমরা সরকারি দল, আমাদেরকে বলা হয় আমাদের ইন্টারনাল সেশন যখন হয়, আমরা এমন কোনো আচরণ করব না, এমন কোনো বক্তব্য রাখবো না বিরোধী দলকে আক্রমণ করে, অশ্লীল, অশালীন বা ব্যক্তিগত আক্রমণ যাতে আমরা না করি। এটাও কিন্তু আমাদেরকে, আমরা যারা নবীন সাংসদ বা এখন ভিন্ন প্রেক্ষাপট, কার সাথে আমি লড়াই করব? আমরা সকলেই তো মজলুম, আসলে দীর্ঘদিন একসাথে আমরা লড়াই করেছি, তারাও নির্যাতিত হয়েছে, আমরাও নির্যাতিত হয়েছি, আমরা 100 বছর হয়েছি, আমাদের নবীন যারা সদস্য তারাও এর ফিনিশিংটা করেছে, সকলে মিলে আমরা করেছি। সুতরাং এই সংসদ যদি ব্যর্থ হয় বা এই সংসদ যদি কার্যকর না হতে পারে, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এবং যারা এই যে অনেক অসংখ্য মানুষ জেল থেকে এসছেন, অনেক গুম হয়ে গেছে, তার পরিবারের সদস্যরা ওই সংসদের মধ্যে আছেন, তিনি এখনও অপেক্ষা করেন যাতে তার স্বামী ফিরে আসবে। আমি এমন অনেক মাকে চিনি যারা রাতের বেলায় দরজা বন্ধ করে ঘুমায় না, চোখ মানে অন্ধ হয়ে গেছে, বাবা মারা গেছে, খুঁজতে খুঁজতে যে সন্তান হয়তো বেঁচে আছে, খবর পায় নাই মৃত্যুর খবর। আবার যদি কখনো আসে হঠাৎ করে রাতের বেলা এসে দরজা নক করলে মা যদি টের না পায়, সেই আশায় দরজা বন্ধ করে, এটা সত্যি ঘটনা, আমি জানি। সেই শিশু সন্তান আপনি দেখেছেন, যারা আমাদেরকে প্রশ্ন করে, এখন বড় হয়েছে অনেকেই, যে তোমরা তো সবাই আসো, হাসিনাও চলে গেছে, তাহলে আমার বাবারা কেন আসে না? এই প্রশ্নের তো কোনো উত্তর নাই। এই সব কিছুর নির্যাস হলো আজকের এই সংসদটা। সুতরাং আমাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য দেশের প্রতি, মানুষের প্রতি। তো সেই দায়িত্ব কর্তব্য পালন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে শুরু করেছেন, একেবারে নির্মোহভাবে, মানে তিনি যেভাবে
শুরু করেছেন প্রত্যেকেই যদি তার মন্ত্রিপরিষদের সদস্য, তিনি এটাও বলেছেন আক্ষেপ করে, আমাদের এই প্রধানমন্ত্রী হওয়ার আগেও বলেছেন, দেখেন এই যে বিস্তর সমস্যা, একদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এই ড্যামির গ্রাফটা আমাদের দেখাচ্ছিলেন, আমাদের অর্থনীতি, আমাদের গার্মেন্টস বা আমাদের রেমিটেন্স, এই যে সংকট, আজকের যে সংকটের কথা বলছেন, এটা তো নতুন না, উনি বলছিলেন। তারপরে উনি আরও বলছিলেন যে ওনার স্ত্রী কয়দিন আগে দেশে আসলেন, তিনি দেখলেন কি অবস্থা, অনেকগুলো ছবি তুলেছেন, পেভমেন্টের ছবি, ভাঙাচোরা রাস্তায়, গাড়িগুলোর কি দশা, বাসের খালবাল্লা নাই, এরকম ছবি উনি তুলেছেন, রাস্তায় তার জড়াইছে সেগুলো উনি তুলেছেন, সেগুলো ওনাকে পাঠাচ্ছেন আমার মিটিংয়ের মধ্য দিয়ে। উনি হাস্য রসিকতার ছলে বলছিলেন যে আমার ওয়াইফ কয়দিন আগে দেশে গেল, তিনি আমাকে এই ছবিগুলো পাঠালেন। আমি বলছি আরও আগের কথা, নির্বাচনের আগের কথা। তো এই যে হিউজ সমস্যা, এটা যখন যতই দিন এগিয়ে আসছে ততই আমি নিজে যখন একা একা থাকি আমার বুক ধুকধুক করে যে এই চ্যালেঞ্জগুলো, মানুষের প্রত্যাশাগুলো আমরা যদি পূরণ করতে না পারি তাহলে বাংলাদেশটার ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমি একা পারবো না, আপনারা যারা আছেন সকলে যদি আমাকে সাহায্য না করেন, উনি খুব আকুতি নিয়ে বলছিলেন যে আপনারা সবাই যদি আমাকে সাহায্য না করেন, ওনার মধ্যে খুব ইমোশন ছিল, তাহলে আসলে এই দেশটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং ওনার কাজ দেখে আমরা এখন বুঝতে পারছি সত্যি উনি এটা মিন করেছেন যে এই দেশটাকে উনি ভালোবাসেন এবং সবাইকে নিয়ে সত্যিকার অর্থে একটা পরিবর্তনের সূচনা উনি করেছেন বা করতে চান, না হলে এই যে অসংখ্য রক্তদান, এই সব কিছু কিন্তু বৃথা হয়ে যাবে। নিশ্চয়ই আমি আপনাকে থামাতে পারলাম না, কারণ হচ্ছে কি আমি এত আবেগ আপ্লুত হয়ে গেছিলাম যে মা দরজা খোলা রেখে এখনো বসে আছেন, আমি জানি জি তার স্বামী ফিরে আসবে। আমরা ইলিয়াসের এই গুমের কথাই জানি, ইলিয়াসের স্ত্রী আজকে সংসদে গিয়েছেন, কিন্তু সেই সংসদে বসে স্বামীর প্রত্যাশা, তার দুটি সন্তান রয়েছেন, সেই সন্তানরাও বাবার প্রত্যাশা রয়েছেন। আমি শেষ করতে চাই মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় বেশে কায়সার কামাল, তিনি যে কথা গুম হওয়া মানুষগুলোর কথা বলেছেন, মজলুম মানুষগুলোর কথা বলেছেন, জেলখাটা মানুষগুলোর কথা বলেছেন, একটা বিরল সংসদের কথা তিনি বলেছেন, একেবারে সংক্ষেপে যদি বলেন আপনি। আসলে এটা বলতে গেলে মানে ভাই তো নিজে ভিকটিম, উনি আমাদের মধ্যে আছেন, বলল যে আজ 2 বছর আগেও চিন্তা করে নাই, তেমন আমিও ভিকটিম। আমাদের 15 বছর যায় দিন পত্রিকা বেদখল ছিল। এখন সব মিলিয়ে কিন্তু দেশটা কোনো আইন শৃঙ্খলা একটা দলের পছন্দ অনুযায়ী চলতো, আর সবার জন্যে জেল, মামলা, জরিমানা, আর একটা দলের জন্য সমস্ত কিছু মাপ। আর সমস্ত আন্দোলন মানে গণতান্ত্রিক যে পরিবেশ ছিল সেটা সম্পূর্ণ মানে ধ্বংস করে একটা ফ্যাসিবাদী। এটা আমারও খারাপ লাগে যে আজকে ধরেন যে ভাই এক কবিতা দিয়ে বলল, আমি একটা উপন্যাসের কথা বলবো, সেটা হচ্ছে ধরেন যে গুম, খুন, এইগুলো কিন্তু এত মানে আপনার সমস্ত অতীত রেকর্ড ছাড়িয়ে এই আয়না ঘর, এইগুলো কিন্তু বিদেশের মানে এখন বিদেশেও গবেষণা করে যে বাংলাদেশের মতো একটা দেশে এই ধরনের, জাতিসংঘ তো এটা নিয়ে রিসার্চ করেছে। আপনি মনে করেন যে আজকে আয়না ঘর গুম নিয়ে অনেক প্রবন্ধ বেরিয়েছে, অনেক রিসার্চ হচ্ছে, অলরেডি একটা উপন্যাস কিন্তু বেরিয়েছে আয়নাঘর, এবং এটা আমরা যাই দিনে 1 মাস ধরে ধারাবাহিকভাবে ছেপেছি। এবার বইমেলে এটা নিয়ামত ইমাম আয়নাঘর উপন্যাসটি বাজারে এসেছে। এই সেই লেখক যে ব্ল্যাক কোট লিখে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিল এই 74-এ দুর্ভিক্ষ নিয়ে। সুতরাং দেখেন যে আয়নাঘরটা কিন্তু মানে একটা আমাদের জন্য বিভীষিকা, যে একটা বাংলাদেশের মানুষ কিন্তু কোমলমতি, বাঙালি কিন্তু খুব নরম, সেই বাংলাদেশে এই ধরনের একটা গুম খুনের রাজত্ব কায়েম করা হবে, এবং যেটা ধারাবাহিকতা 1/11 থেকে শুরু হয়েছে এবং এইটা দিন দিন বেড়েই চলেছে আওয়ামী লীগের আমলে, এটা তো মানে কোনোভাবে, এবং এটা বিস্ফোরণ হয়েছে আপনার জুলাই 1 মাস আন। সুতরাং আমি আশা করব আজকে ডেপুটি স্পিকার সাহেব যেটা বলেছেন এটা যেন সবাই মাথায় রাখেন, আমরা যেন আর এই অবস্থায় ফিরে না যাই। এই অবস্থায় ফিরে যাব কিন্তু আমাদের গাফিলতির জন্য, আমাদের ব্যর্থতার জন্য। আজকে সংসদ ব্যর্থ মানে কি, সরকারি দল বিরোধী দল যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে। আজকে আমার এখন মনে হলো যে 91 সালের বিএনপি গভর্নমেন্ট এত সুন্দরভাবে দেশ চালাচ্ছিল, 3 বছরের মাথায় বিরোধী দল তছনছ করে ফেললো, এবং এখনকার বিরোধী দল তাদের সহযোগী ছিল। ওইটা মনে রেখে তারা যেন নতুন করে দেশকে অস্থিতিশীলতার দিকে না নিয়ে যায়। আমার অনুরোধ থাকবে, আপনি দেশটা সবার, আপনারা দেশটা
সামনে নিয়ে যান, একসাথে কাজ করেন। আবার 5 বছর পরে ভোট হোক, নির্বাচন হোক, সরকারি দলীয় ব্যর্থ হয়, আপনাদেরকে ভোট দিয়ে মানুষ ক্ষমতায় বসবে। কোনো তাড়াহুড়ো নাই। আপনি 15 বছর কাটিয়েছেন, জেল জুলুমকে মোকাবেলা করেছেন, আপনার ধান খেতে ঘুমাইছেন। আপনি 5 বছর ধৈর্য ধরতে পারবেন না? আপনি একসাথে দেশ চালান, আপনি সহমর্মিতা আপনার দেখান, দেশের মানুষের প্রতি দেখান, নিজের প্রতি দেখান। এটাই আমার অনুরোধ থাকবে সব দলের প্রতি। নিশ্চয়ই আমি শেষ করবো। আমি মিস্টার বাবুল আপনাকে সময় দিতে পারলাম না, তবে আলোচনাটা শেষ মুহূর্তে একেবারে আবেগ আপ্লুত হয়ে যেতে হলো। গুম খুন হত্যার রাজনীতির মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার যেখানে পতন ঘটলো, সেখানে সেই মুসলিম মানুষগুলি কিন্তু আজকে সংসদে আছেন। যদি মিস্টার বাবুল বললেন যে আজকে আমরা প্রত্যেকেই কিন্তু এই অত্যাচার অন্যায় শিকার, আমরা ডিবেট করব, আমরা পয়েন্ট অফ অর্ডারের প্রশ্ন তুলব, পয়েন্ট অফ প্রশ্ন তুলব, কিন্তু আমরা দেশটাকে, যেটা আপনি বললেন যে দেশটা তো সবার আগে, দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, সেই প্রত্যয় রাখছি। তবে একটা বিষয়, সেটি আরেকটু আমি যোগ করতে চাই, সময়ের অভাবে সে আলোচনায় আসতে পারেনি, সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ যে রেমিটেন্সের রেকর্ড, সেটি কিন্তু এই চলতি মাসে $3.5 বিলিয়ন বেশি এসছে এই গতকাল পর্যন্ত। আমরা হয়তোবা আগামীকাল একদিন সময় বাকি আছে, আরও হয়তো সেই রেমিটেন্সের রেকর্ড আমাদের ভাঙবে। আমি সেই যোদ্ধাদেরকে, রেমিটেন্স যোদ্ধাদেরকে, যারা বাংলাদেশের রিয়েল নায়ক, রিয়েল হিরো, তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। মধ্যপ্রাচ্য সংকট সহ সারা বিশ্বের সংকটের মধ্যে আপনারা কিন্তু আপনাদের যে রেমিটেন্স প্রবাহ, সেটি কিন্তু আপনারা প্রেরণ করছেন। একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই জাতীয় সংসদের সরকারি দল, বিরোধী দল, আপনাদেরকে। আপনারা প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্যাগুলোকে তুলে ধরবার চেষ্টা করছেন। তবে সবচেয়ে বড় জিনিস সেটি হচ্ছে কি, বর্তমানে যে জ্বালানি সংকট, সেই সংকট মোকাবেলা করবার জন্য সরকারি দল, বিরোধী দল, অংশীজন, পেট্রোল পাম্প মালিক, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষ, আমরা এই সমস্যা মোকাবেলা করবার জন্য সকলে কিন্তু অংশীজন হয়ে দেশের জন্য কাজ করবেন প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।